তোমাদের একটা জিনিস বলতে চাই, মহারাষ্ট্রে আসতে চাও, ট্রেন পাচ্ছ না, এই ট্রেনটা একবার প্রেফার করে দেখো। 7টা বগি জেনারেল এই ট্রেনের। আর এই চলেছে নাগপুরের দিকে এই দুটো লাইন, কারণ নাগপুরের দিকে দেখো এই যে সাতপুর আর সব পাহাড়গুলো দেখা যায়। তোমরা যদি বোর্ড আর পাঞ্চেমারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এক্সপ্লোর করতে চাও তাহলে কিন্তু এই পিপরিয়া স্টেশন থেকে যেতে হবে। সেদিন তাহলে সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা কত বড় ছিল দেখো, কোচগুলোর অবস্থা দেখো শুধু। এই 10:55 প্লেস হলো, দানাপুর ঢুকছি তার আগে একটা প্লেন ল্যান্ড করছে। এইভাবে যদি ট্রেন কোথাও দাঁড়াতে থাকে আর আমি যদি এসে বাইরে খাবার খেতে থাকি, আমার রেকর্ড হয়ে যাবে ঘটনাগুলো। বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে একটা নতুন আর ইন্টারেস্টিং জার্নি নিয়ে এসেছি তোমাদের জন্য। 2000 কিলোমিটারের। কোথায় যাবো জানো? মালদা থেকে উতনা। উতনা হচ্ছে সুরাট ছাড়ার পর জামালপুর, কিউল, পাটনা, দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ চৌকি, কাটনি, জবলপুর, ইটারসি, ভুসাবল হয়ে আমরা যাব উতনা। চলো তাহলে আজকে উতনা পর্যন্ত যাই, 2000 কিলোমিটার। আর গাড়িটা রিসিডিউল আছে, 11টার সময় ছাড়বে রাত্রেবেলা, দেখি কখন ছাড়ে। দেখো আজকে ওয়েক 9 এসি আছে। দেখো বোর্ডও জুটে কি দিয়ে দিয়েছে। রাত্রি 10:55 প্লেস হলো। ট্রেন পুরো খালি, কিন্তু ট্রেনে কেউই নেই। একটা ফাঁকা ট্রেনে জার্নি করি, তোমাদের ফাঁকা ট্রেনের জার্নি দেখাবো আবার। চলো 2000 কিলোমিটার যাবো, যদি এরকম ফাঁকা থাকে একটা সিটে শুয়ে শুয়ে যাবো। অবশেষে পাক্কা 11 ঘন্টা দেরির সাথে আমাদের ডিপার্চার হলো মালদা টাউন থেকে। রাত্রি 11:18 বেরোলাম। চলো এরপর আমাদের পরবর্তী স্টপেজ আছে ফারাক্কা। বেরিয়ে গেলাম আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর মালদা টাউন থেকে। দেখা করছি ফারাক্কাতে। আজকে আমার কপালটা খুবই ভালো, কেননা আমি আজকে রাত্রেবেলা বিহার পার করে যাব। যে বিহারের এত কথা শুনেছি, এত চাপ পরিস্থিতি আছে, বলতে চাই না সেগুলো। সেই বিহারটাকে আমরা রাত্রের মধ্যে স্কিপ করে যাব, সকালের দিকে বিহারের শেষ মাথায় গিয়ে থাকবো। চলো ফারাক্কা ব্যারেজ পার করে গেলাম, আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট স্টপেজ নিউ ফারাক্কা জংশন। চলো এখানে একটু নামি। 12টার সময় আমরা এসে পৌঁছে গেলাম নিউ ফারাক্কা জংশন। চলো নিউ ফারাক্কা ছাড়ার পর আমরা বারারবাদ দিকে ঢুকে যাবো, তারপরে জামালপুর, ভাগলপুর, কিউল, পাটনা হয়ে দীনদয়াল উপাধ্যায় যাব। তো রাত হয়ে গেছে, আমি একটু ঘুমাই। আর ট্রেন পুরো ফাঁকা, তো জেনারেল একটু ঘুমিয়ে নিই, কারণ 2000 কিলোমিটার যেতে হবে। সকালবেলা যেখান থেকে ঘুম ভাঙবে সেখান থেকে আবার ভিডিও শুরু করব তোমাদের জন্য। রাত্রি 12টার সময় আমাদের ডিপার্চার হয়ে গেল নিউ ফারাক্কা জংশন থেকে। এরপর তো পরবর্তী স্টপেজ আছে বারারবাগ, তারপরে সাহেবগঞ্জ, ভাগলপুর, জামালপুর, কিউল, পাটনা। তা আমি এই রুটগুলো তোমাদের কিন্তু, এই স্টেশনগুলো আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, অনেকবার এই স্টেশনের ওপরগুলো দিয়ে গেছি, তাই আজকে আর কভার করবো না, রাত হয়ে গেছে। কেননা দেখবে ট্রেন এতটা পরিমাণ ফাঁকা, এখনও পর্যন্ত ঠিকঠাক আমরা দেখো ফারাক্কা থেকে বেরোয়নি, আর ট্রেন এতটা পরিমাণ ফাঁকা, সেই জন্য একটু ঘুমিয়ে নিই আমি। 2000 কিলোমিটার যেতে হবে তো। আর ওই সাইডে মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি হচ্ছে, সকালবেলা তো পুরো জার্নি এখনও বাকি আছে। আর আমি একটা ভিডিওতে কমপ্লিট করব, আর মেজর মেজর স্টেশনগুলো আমি তোমাদেরকে দেখাবো, ছোটোখাটো স্টেশনগুলো দেখাবো না, কারণ অনেকবার এই রুটটা আমি কভার করেছি। রাত্রেবেলা একটা মারাত্মক ঘুম দেওয়ার পর আমার যখন সকালবেলা ঘুম ভাঙলো, তখন দেখছি আমি পাটনা সোয়েব স্টেশন পার করছি। তার মানে পাটনা ঢুকে যাচ্ছি। চলো পাটনাতে দেখা করবো। মর্নিং তোমাদের সকলকে, অ্যান্ড গুড মর্নিং ফ্রম পাটনা, বিহারের ক্যাপিটাল। আর আমরা 9 ঘন্টা দেরির সাথে ঢুকলাম এসে পাটনাতে। চলো পাটনা ছাড়ার পর আরা, বক্সার, দীনদয়াল উপাধ্যায় সব দেখাবো এবার দিনের বেলা। আর ফারাক্কার পর থেকে একটু ঘুমাচ্ছিল, 15 মিনিটের জন্য দাঁড়িয়ে ছিল এই পাটনাতে। এরপরে আরা, তারপরে বক্সার, এরপর লম্বা লম্বা স্টপেজ। আর এই দেখো পাটনা আসলাম, এটা ট্রাই করি, 10 টাকা করে নেয় নিমকি। 9:47 বেরিয়ে গেলাম পাটনা থেকে। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, পাটনাতে এই যে এইদিকে লাইনটা যেটা চলেছে, এই লাইনটা এটাই চলেছে সিংরৌলির দিকে। দেখো দানাপুর ঢুকছি তার আগে একটা প্লেন ল্যান্ড করছে, ইন্ডিগোর আছে এটা। আর দানাপুর দেখো এদিকে দাঁড়িয়ে আছে সিকান্দ্রাবাদ, দানাপুর, এটা সিকান্দ্রাবাদের দিকে যাবে। এখন থেকে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এসে ভিড় লেগে গেছে।
পাটনা ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে 49 কিলোমিটার পর আড়া জংশন। আর দেখো আমাদের সাথে দেখা হয়ে গেল 03-612 সাসারাম পাটনা প্যাসেঞ্জার। বিহারের প্যাসেঞ্জার ট্রেনের ভিড় দেখছো কত? এরকম ভিড় হয়, এক্সপ্রেস ট্রেনের উপরে চাপ পড়ে যায় ট্রেন কম বলে দেখে। অবশেষে সকাল 11টা বেজে 18 মিনিটে পৌঁছে গেলাম আড়া জংশন। সকালে টিফিন করার জন্য এই যে নিয়ে নিলাম। আড়া ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে বক্সার। চলো আড়া থেকে বেরোলাম, আর এরপরে আমি তোমাদের সাথে দেখা করছি একবারে বক্সার। আর বক্সারের পরেই আমরা বিহার থেকে বেরিয়ে ইউপিতে প্রবেশ করব। গাড়ি এখন ছাড়তে দেরি আছে, আর শ্রমজীবী এক্সপ্রেস এখন থ্রু পাস করবে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাইরে যাই। এই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে আমার, আর আমার স্বভাব জীবনে পাল্টাবে না, তোমরা ভালো করেই জানো। খাবার খুঁজতে এসেছি। এই যে এটাই হচ্ছে রঘুনাথপুর স্টেশন। আর রঘুনাথপুর স্টেশন সম্বন্ধে তোমাদের দুটো জিনিস জানাবো। স্টেশনটা তেমন বড় সড়ো কিন্তু কোনো স্টেশন না। এই দেখো, তো কিছুই খাওয়ার দাওয়ার পেলাম না। এখানে একটা চাট বার্গারের দোকান আছে, দেখি কিছু কি খাবো করছিলাম। অবশেষে দেখো এই যে এই দোকানটা থেকে রঘুনাথপুর স্টেশনে 25 টাকা করে লস্যি নিলাম। আমার ট্রেন কোথায় দাঁড়িয়ে আছে দেখবে? ওই দেখো আমার ট্রেন দাঁড়িয়ে আছে। কত কি করতে হবে খাবার দাবারের জন্য, আমার শিক্ষা হয়ে গেছে যথেষ্ট। আর হ্যাঁ, রঘুনাথপুর স্টেশনে বলছিলাম যে 23 অক্টোবর 2023 সালে ডিরেলমেন্ট হয়েছিল নর্থ ইস্ট এক্সপ্রেস। চলো এবার কয়েকটা ট্রেনের ক্রসিং দেখে নেওয়া যাক এই স্টেশন থেকে। ব্রহ্মপুত্র মেল। দেখো ওদিক থেকে ওই লোকালটারও ডিপার্চার হলো প্যাসেঞ্জার ট্রেনটার, আর আমাদেরও ডিপার্চার হলো দুপুর 1টা বেজে 15 মিনিটে। চলো দেখি এরপরে তো আমাদের পরবর্তী স্টপেজ আছে বক্সার, কিন্তু তার আগে কোথায় দাঁড় করে দেয়। আর তোমাদের আমি একটা জিনিস বলছিলাম না, 23 অক্টোবর 2023 নর্থ ইস্ট এক্সপ্রেস ডিরেলমেন্ট হয়েছিল এই রঘুনাথপুর স্টেশন ঢোকার আগে। ভয়াবহ অ্যাক্সিডেন্টটাই ছিল। তো যাই হোক, আমি তার সম্বন্ধে ডিটেলস অ্যানালাইজ করে তোমাদের বলেছি। আজকে সেই ধ্বংসাবশেষের কিছু অবশিষ্ট অংশ তোমাদের দেখাচ্ছি। দেখো বগিগুলো পড়ে আছে এখনো পর্যন্ত। এই যে রঘুনাথপুর স্টেশন পার করলাম, আর দেখো এই যে পড়ে আছে। কোচটার অবস্থা দেখে বুঝতে পারছো সেদিন তাহলে সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা কত বড় ছিল। দেখো কোচগুলোর অবস্থা দেখো, শুধু দুমড়ে মুচড়ে গেছে। এলএচবি রেক ছিল, তারপরেও কি অবস্থা দেখো। এই দেখো এখানটায় লেখা থাকবে নর্থ ইস্ট এক্সপ্রেস। এই দেখো লেখা আছে। রঘুনাথপুর ছাড়ার পর গাড়ি কিন্তু আমাদের দুর্দান্ত টানছে, দেখি আবার গিয়ে কোথায় দাঁড় করিয়ে দেয়। তোমরা ওই স্টেশনে দাঁড় করে দিলো, আর আমি এসেছিলাম বাইরে। এদিকে দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। কি নিলাম? লিট্টি নিলাম। এইভাবে যদি ট্রেন কোথাও দাঁড়াতে থাকে আর আমি যদি এসে বাইরে খাবার খেতে থাকি, আমার রেকর্ড হয়ে যাবে ঘটনাগুলো। ট্রেন আমার দাঁড়িয়ে আছে দেখো, ডুমরা কি ডুমরা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমি বাইরে গেছিলাম এদের খাবার নিয়ে আসলাম। উফ, স্বভাব কোনোদিন আমার পাল্টাবে না। এই সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসটা দেখিয়েছিলাম না, ওটাই পাস করাচ্ছে এখন। ভিড় দেখেছো সেকেন্দ্রাবাদে? সেকেন্দ্রাবাদটা আমাদের ওভারটেক করে যাওয়ার পর অবশেষে আমাদের ডিপার্চার হলো, আর 17 কিলোমিটার। চলো 16 ঘন্টা 22 মিনিট দেরির সাথে আমরা এসে পৌঁছে গেলাম বক্সার। এরপরে আমরা বিহারকে বাই বাই করবো আর ইউপিতে প্রবেশ করে যাবো। এই বক্সার ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যেটা বারাণসীর খুব কাছে। তা আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় থেকে কেটে যাব, আমরা যাব প্রয়াগরাজ চৌকির লাইনে, মানে মির্জাপুর হয়ে। এদিক দিয়ে একটা ট্রেন ঢুকিয়ে দিল। এটা ঢুকছে, এটাও কিন্তু এখন সুরাটের দিকেই যাবে, মানে আমাদের ওখানেই যাবে। আর এটা এখন সুরাট ঢুকবে না, উদনা ঢুকবে। আর এই ট্রেনে এত পরিমাণ ভিড়, উঠছে বলবো কমফর্ট এটাতেই যাওয়া বেটার। সেই সুরাটটাই আগে বেরোলো, তারপর হয়তো আমরা যাবো এবার। চলো তাহলে, অবশেষে আধা ঘন্টা দাঁড়ানোর পর বেরোলাম আমরা
বক্সার স্টেশন থেকে। এরপরে তোমাদের দেখাবো এশিয়ার সবথেকে বড় মার্শালিং আর্ট স্টেশন। নাম কি বলো তো? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যার পূর্ব নাম ছিল মুঘলসরাই জংশন। চলো তাহলে বেরিয়ে গেলাম আমরা বক্সার স্টেশন থেকে। এরপরে 94 কিলোমিটার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, যেটাকে বলা হয় মুঘলসরাই। তো মুঘলসরাই থেকে একটা রুট কেটে চলে যাই বারাণসীর দিকে, আর একটা রুট কেটে চলে যাই মির্জাপুরের দিকে, যেদিকে আমরা যাব। আর তোমাদের আজকে আমি এই রুটটার অপরূপ একটা দৃশ্য দেখাবো। দেখো, এই যে মালগাড়িটা যাচ্ছে, এর পিছনে আবার একটা মালগাড়ি লাগানো আছে। একটা জিনিস দেখো, এই যে মালগাড়িটা যাচ্ছে না, ওর পিছনে দেখো আবার ইঞ্জিন লাগানো আছে। একসাথে দুটো মালগাড়ি নিয়ে যাচ্ছে। সুরাটটা কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছে এখনো। এই যে তখন আমাদের ওভারটেক করে আসলো। 4:07 এসে ঢুকলাম আমরা, এসে প্ল্যাটফর্মে প্রবেশ করলাম, আর এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন ভাগলপুর সুরাট এক্সপ্রেস। এই ট্রেনটা জেনারেলে এত পরিমাণ ভিড় আছে যে পা রাখার জায়গা নেই, তবু মানুষ আমাদের এই ট্রেনটায় চাপছে না। ওটাও উদনা যাবে, আমরাও উদনা যাব, কিন্তু প্রায়োরিটির ব্যাপার আছে। ওটা একটু রাইট টাইমে আছে, আর আমরা 16.5 ঘন্টা লেট আছি। এটাই অবশেষে 16.5 ঘন্টা দেরির সাথে আমরা এসে পৌঁছালাম এখন এশিয়ার সবচেয়ে বড় মার্শালিং ইয়ার্ড প্রাপ্ত স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এর পূর্ব নাম ছিল মুঘলসরাই, কিন্তু এখন এটার নাম পাল্টে দেওয়া হয়েছে। তোমরা জানো ইউপিতে প্রচুর স্টেশনের নাম পাল্টানো হয়েছে। এরপরে যে আমরা যাব প্রয়াগরাজ চৌকি, ওটারও নাম পাল্টানো হয়েছে। ওটা আগে ছিল এলাহাবাদ। দীনদয়াল উপাধ্যায় একটা জংশন স্টেশন। এখান থেকে যদি বলতে হয়, আমরা যেদিকে যাবো, একটা প্রয়াগরাজের দিকে লাইন কেটে যাচ্ছে, একটা চলেছে বারাণসী। এর একটা স্টেশন পার করার পরে কাশি পার করলে, সেই গঙ্গা নদী পার করলে আমরা বারাণসীতে ঢুকে যাবো। আর আরেকটা রুট চলে যাচ্ছে প্রয়াগরাজের দিকে, মির্জাপুর হয়ে যেদিকে আমরা যাব। আর যেদিক দিয়ে আমরা আসলাম বক্সার, আরা, পাটনা, এটা হচ্ছে মেন লাইন। আর গয়া দিয়ে চলে যাচ্ছে গ্র্যান্ড কট লাইন। চলো তাহলে, বিকেল 4:22 আমরা বেরোলাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে। এরপর মির্জাপুর বৃদ্ধাঞ্চল হয়ে আমরা ঢুকবো প্রয়াগরাজ চৌকি। আজকে প্রয়াগরাজ জংশনের দিকে যাবো না, কিন্তু ওই রুটটাই তোমাদের দেখিয়েছিলাম ওই দিন ক্ষতিপুর এক্সপ্রেসে, যে প্রয়াগরাজ চৌকি স্টেশন কোনটা। আজকে ওটাই তোমাদের দেখাবো। হয়তো সন্ধ্যা লেগে যেতে পারে প্রয়াগরাজ চৌকি ঢুকতে। তারপরে তো কাটনি, মধ্যপ্রদেশ দিয়ে দেখাবো বাকিটা। জবলপুরটা যতটা পারবো চেষ্টা করবো। চলো বেরিয়ে গেলাম আমরা। দেখো এদিক দিয়ে এখন স্যাফরন বন্দে ভারত ঢুকছে, 20888 এর ট্রেন নাম্বার। রাঁচি বারাণসী। এবার বুঝলাম, এটা বারাণসী থেকে আসছে, রাঁচির দিকে যাবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ছাড়ার পর দেখো বিকেল হয়ে গেছে। আর এই বিকেলবেলা যে উত্তরপ্রদেশের কিছু অপরূপ দৃশ্যগুলো তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো, আমরা পার করছি মির্জাপুর স্টেশন। এই মির্জাপুর সম্বন্ধে তোমরা অনেক কথা শুনেছো। এটা নিয়ে একটা ওয়েব সিরিজ আছে, গুড্ডু ভাইয়ের শহর মির্জাপুর। এই মির্জাপুর পার করার পর বৃদ্ধাঞ্চল, তারপরে মেজা রোড, এই করতে করতে 143 কিলোমিটার আমরা পার করে যাব, আর গিয়ে পৌঁছাবো প্রয়াগরাজ চৌকি স্টেশন। জংশন যাব না, কিন্তু গতবার যখন আমি গিয়েছিলাম ক্ষতিপুর এক্সপ্রেসে, ওটা কিন্তু জংশন যায়। ত্রিবেণী সঙ্গমের সেই যমুনা ব্রিজটা পার করেই জংশন, তারপরে ওই রাস্তাটায় চলে যায় কানপুরের দিকে। কিন্তু আমরা তো ওদিকে যাচ্ছি না, আমরা যাব প্রয়াগরাজ চৌকি থেকে মানিকপুর, সাতনা, কাটনি, জবলপুর হয়ে ইটারসির দিকে। একটা ইন্টারেস্টিং রুট ওটা, আর ওই রুটটা আমার কভার করার খুব ইচ্ছা আছে দিনের বেলা। আজকে হয়তো সেই সৌভাগ্যটা হতে পারে। দেখো, আমরা এসে পৌঁছে গেলাম প্রয়াগরাজ চৌকি স্টেশন। দেখো 7:19 এসে ঢুকলাম, 15 ঘন্টা দেরির সাথে এসে পৌঁছে গেলাম আমরা প্রয়াগরাজ চৌকি স্টেশন। চলো, এরপরে মানিকপুরের যতটা পরিমাণ ফাঁকা ছিল তার ডবল ভরে গেল এই প্রয়াগরাজ স্টেশনে। কেন বলো তো? কারণ যত সব ডেলি প্যাসেঞ্জারগুলো সব এসে চেপে গেল আমাদের ট্রেনে। চলো, গাড়ি ছেড়ে দিল, তাড়াতাড়ি উঠি। সন্ধ্যে 7:30টার সময় আমাদের ডিপার্চার হয়ে গেল প্রয়াগরাজ চৌকি স্টেশন থেকে। এরপরে মানিকপুর জংশন। আর মানিকপুর জংশন থেকে কিন্তু দুটো ডাইরেকশন রুট কেটে, একটা চলে যায় ঝাঁসির দিকে, আবার একটা চলে যায় কাটনির দিকে। আমরা কিন্তু কাটনির দিকে যাব। এখান থেকে লাইন কিন্তু ভাগ হয়ে যায়। ওই যে লাইনটা চলে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে তোমাদের, বললাম জংশনের দিকে। আর এই দেখো, এই যে কাটা ইঞ্জিনটা যাচ্ছে, ওয়েগনাইন এসসিটা, এটা যাচ্ছে
আমাদের দিকেই। দেখো এদিক থেকে আমরা কেটে গেছি। চলো এবার রাত্রেবেলা আমরা এক্সপ্লোর করব মধ্যপ্রদেশ। আর আরেকটা জিনিস, আমাদেরকে দাঁড় করে রেখে এই মাঝরাত্রে অসংখ্য ট্রেন পার করে দিচ্ছে, কিন্তু আমি স্টেশনটার নামও ঠিকঠাক জানি না, আর যেসব ট্রেনগুলো পাস করছে সেগুলোও আমি নাম জানি না, তাই তোমাদের বলতে পারলাম না। চলো একবারে তোমাদের সাথে গিয়ে আমি দেখা করছি মানিকপুর স্টেশনে। এটাও বেড়ে গেল এই ট্রেনটা। 10:30টার সময় অবশেষে এতগুলো ট্রেন আমাদেরকে ওভারটেক করে যাওয়ার পর আমরা এসে পৌঁছালাম। এখন দেখতে পাচ্ছ মানিকপুর জংশন। চলো এই মানিকপুর ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপেজ আছে সাতনা, কাটনি, তারপরে জবলপুর। আমাদের এবার মানিকপুর থেকে ডিপার্চার হবে, আর এরপরে যেখানে চোখ খুলবে সেখানে দেখা করব, কারণ আমরা এবার পুরোটাই এমপিতে থাকবো। সকালে গিয়ে আমরা ঢুকবো মহারাষ্ট্র। আর সকালবেলা আমার যখন ঘুম ভাঙলো তখন দেখছি আমি নরসিংপুর স্টেশন পার করছি, আর আমরা কিন্তু জবলপুর পার করে গেছি ভোর 4:30টার সময়। চলো এবার অবশেষে আমরা ঢুকছি পিপরিয়া স্টেশন। আর পিপরিয়া স্টেশন সম্বন্ধে অনেক কিছু বলার আছে তোমাদের। গুড মর্নিং ফ্রম নর্মদাপুরম ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশের। তো তোমাদেরকে সকালবেলা স্বাগত জানাচ্ছি মধ্যপ্রদেশের নর্মদাপুরম ডিস্ট্রিক্টের পিপরিয়া স্টেশন। তোমরা যদি বোর্ড আর পাঞ্চেমারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এক্সপ্লোর করতে চাও তাহলে কিন্তু এই পিপরিয়া স্টেশন থেকে যেতে হবে। সাতপুরা ন্যাশনাল পার্কের গেট যদি বলতে হয়, তোমরা যদি সাতপুরা ন্যাশনাল পার্কও যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই পিপরিয়া স্টেশন থেকে খুব কাছে হবে, 55 কিলোমিটার মাত্র ডিস্টেন্স। অবশেষে বেরোলাম আমরা পিপরিয়া স্টেশন থেকে। আর তোমাদের বলছিলাম না যে তোমরা যদি সাতপুরা ন্যাশনাল পার্ক যেতে চাও এই পিপরিয়া থেকে যেও, 55 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়ে। সাতপুরা ন্যাশনাল পার্কে প্রচুর জিনিস দেখার আছে, আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি। লোপার্ড, সাম্বার, ফ্রাইং স্কোয়াল, জায়েন্ট স্কোয়াল, তারপরে হচ্ছে ছোট ডিয়ার মানে মাউস ডিয়ার যাকে বলা হয়, আমি আজ পর্যন্ত দেখিনি, ওটা পাওয়া যায়। দু ধরনের পাখি এখানে খুবই বিখ্যাত, আমি নামগুলো লিখে দেবো। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাশরুম পাওয়া যায়। চলো এরপরে বাগড়াতাওয়া, আর আমি যেটা প্রতিবার কভার করি সেই টানেলটা দেখাবো। এবার বাগড়াতাওয়া স্টেশন আসবার পরে টানেল দেখো দেখতে দেখতেই আমরা পার করে যাচ্ছি এখন বাগড়াতাওয়া স্টেশন। এই রুটের 3টে স্টেশন পড়ে মাত্র সাতপুরা ন্যাশনাল পার্কের একটু কিছুটা অংশের মধ্যে। গুরুমখেদি, বাগড়াতাওয়া, এর পরের স্টপেজটা সোনতালায়। এই 3টাতে গাড়ি আমাদের দাঁড়াবে না। আর বাগড়াতাওয়া স্টেশন পার করার পরেই এরকম একটা টানেল দেখতে পাবে। এই রুটে এই একখানাই টানেল আছে। টানেল থেকে বেরোনোর পর একটা দুর্দান্ত ভিউজ পাবে, আমি তোমাদের দেখাচ্ছি। এবার এই টানেলটা শেষ হবে, দেখো এবার এই যে শুরু হয়ে গেল নদীটা, মারাত্মক ভিউজ এই নদীটার। দেখো ওই রুটটা দিয়ে গেলে কিন্তু তোমরা আবার টানেল দেখতে পাবে না, একমাত্র এই রুটটা দিয়ে যাওয়ার সময় তোমরা টানেলটা দেখতে পাবে আর এই নদীটার এত সুন্দর ভিউজটা নিতে পারবে। আর এই লাইনটা চলে যাচ্ছে ভোপালের দিকে, কারণ আমরা ইটারসিতে প্রবেশ করছি। চলো পৌঁছে গেলাম ইটারসি জাংশন। সকাল 8:16 এসে পৌঁছে গেলাম আমরা WCR জোনের ভোপাল ডিভিশনের ইটারসি। আমাদের প্রচণ্ড পরিমাণ লেট আছে। আর এদিকে এসে দাঁড়িয়ে আছে দেখো গৌরাটপার কুচুভ্যালি এক্সপ্রেস, মনে হয় এটা রুক্তিসাগর হবে। এই গাড়িতে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, দেখতে মানুষ যে কতটা পরিমাণ কষ্ট করে এই রুক্তিসাগর এক্সপ্রেসে উঠলে হয়তো সেটা অনুমান করা যাবে। খাওয়া দাওয়ার মানে মানুষের যা পরিস্থিতি দেখছি। রুক্তিসাগর বেরিয়ে আছে, জেনারেলে ভিড় কত পরিমাণ দেখো, কি অবস্থা বাপরে। পিছনে দুখানা জেনারেল আছে, এটা এখন গোরখপুরের দিকে যাবে। দেখো এই ট্রেনে ভেবো না যে টিটি থাকে। স্টেশনে প্ল্যাটফর্মের টিটিগুলোকে দেখছি ট্রেনের মধ্যে উঠে ফাইন কাটছে। কি বলবো আর, প্ল্যাটফর্মের টিটি। কিন্তু আমার কাছে টিকিট দেখতে চাইলো, দেখালাম আমার কাছে টিকিট আছে, প্রপার টিকিট আছে, তো অসুবিধা কী আছে। ট্রাভেল করবো অলওয়েজ প্রপার টিকিট নিয়ে। আর স্যান্ডউইচটার টেস্টটা কিন্তু মারাত্মক। 8:50 আমরা বেরোলাম ইটারসি স্টেশন থেকে। আমরা এখন যাব খান্ডোয়ার দিকে, কিন্তু খান্ডোয়াতে আমাদের কোনো স্টপেজ নেই, একবার স্টপেজ আছে সোজা ভূষাবালি। আর আরেকটা রুট কেটে আছে তোমাদের দেখাবো, ওটা নাগপুরের দিকে চলে যাচ্ছে আমলা হয়ে। ওই রুটটাতে কোনোদিন যাবো, ওইদিকে পাহাড় টানেল আছে। বেরিয়ে গেলাম ইটারসি জাংশন থেকে। এই লাইনটা কেটে চলে যাচ্ছে না, এটাই চলে যাচ্ছে নাগপুরের দিকে, এই দুটো লাইন। কারণ নাগপুরের দিকে দেখো এই যে সাতপুরার সব পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো সব কিন্তু সাতপুরার পাহাড়। এই রুটটা আমার এক্সপ্লোর করার খুব ইচ্ছা আছে, কিন্তু দিনের বেলা করব, কারণ আমলা বেতুল মারাত্মক লাগে, মারাত্মক বলার বাইরে। পাহাড় টানেল কি নেই এই রুটে।
কোনোদিন দেখা হবে আবার এই রুটে তোমাদের সাথে। চলো আমরা ঢুকে গেলাম খান্ডোয়ার লাইনে। এই ইটারসি থেকে ভুসাবল পর্যন্ত 307 কিলোমিটার। আমাদের কিন্তু কোনো স্টপেজ নেই অফিসিয়ালি। এই রুটের একটা মেজর স্টেশন পড়ে খান্ডোয়া, যেখান থেকে মধ্যপ্রদেশ শেষ হয়ে যায়, মহারাষ্ট্র শুরু হয়। তো সেই খান্ডোয়া স্টেশনেও কিন্তু আমাদের স্টপেজ নেই। গতবার যখন আমি এই ট্রেনটায় ট্রাভেল করেছিলাম তখন কিন্তু খান্ডোয়া স্টেশনে স্টপেজ ছিল আমাদের, এবার নেই। দেখা যাক এবার গাড়ি আমাদের দাঁড়ায় কি না। আর ইটারসি থেকে ভুসাবল পর্যন্ত আমাদের ট্রাভেল টাইম দেওয়া আছে 5 ঘন্টা 10 মিনিট, কিন্তু দেখি গাড়ি আমাদের কতক্ষণ সময় নেয় এই 307 কিলোমিটার যেতে। আর মধ্যপ্রদেশের প্রকৃতি তোমাদের কি বলবো, দেখো আগে বৃষ্টি হচ্ছে, দেখো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এখন খান্ডোয়া। দেখি এই খান্ডোয়া স্টেশনে গাড়ি আজকে আমাদের দাঁড়ায় কিনা। দেখো মিডল লাইন নিয়ে নিল, প্ল্যাটফর্ম লাইনটা নিল না, মনে হচ্ছে দাঁড়িয়ে যাবে, দেখি কি হয়। প্ল্যাটফর্মও দিল না, এসে দাঁড় করে দিল খান্ডোয়া জাংশন। আর ওদিকে সব হকার্সরা আছে, ওদেরকে ডাকছি, আসছে না। অনেক কষ্ট মষ্ট করে অবশেষে দেখো বড়া পাও নিতে পারলাম। মহারাষ্ট্রে প্রবেশ করতে চলেছি আর বড়া পাও দিয়ে শুরু করি, কারণ মহারাষ্ট্রের জান হচ্ছে বড়া পাও। বড়া পাওটা খাই। তো অবশেষে এসে আমরা পৌঁছালাম এখন ডুনাগড় স্টেশন। আর ডুনাগড় স্টেশনটা যদি তোমাদের দেখাতে হয়, এই সাইডটা একটু দেখাতে। এই সাইডটা পুরোটাই কিন্তু জঙ্গল একদম ঘেরা, কারণ আমরা এখন ইয়ালাওয়ালা বলে একটা ন্যাশনাল পার্ক আছে, ওর সামনে প্রবেশ করবো। আর আরেকটা জিনিস যেটা দেখলাম এই রুটটাতে, যে আমরা ইটারসির পর থেকে গাড়ি কিন্তু কোথাও দাঁড়ালো না, নন স্টপ চলে আসলো। এরপরে মান্ডোয়া বলে একটা স্টেশন আছে, তারপরে শুরু হবে জঙ্গল, কিছুটা জঙ্গল দেখাবো, তারপরে ভুসাবল। আর তোমাদের একটা জিনিস বলতে চাই, মহারাষ্ট্রে আসতে চাও, ট্রেন পাচ্ছ না, এই ট্রেনটা একবার প্রেফার করে দেখো। 7টা বগি জেনারেল এই ট্রেনের। আর এই ট্রেনটাতে তোমরা ভুসাবল নেমে যাবে, ওখান থেকে 300 কিলোমিটার ইজিলি মহারাষ্ট্র। ওটাই তোমাদের আমি আজকে দেখাবো। চলো বেরিয়ে গেলাম আমরা ডোংরাগাঁও স্টেশন থেকে। চলো এরপরে দেখি ভুসাবল ঢুকার আগে কোথায় দাঁড়াই। আর মান্ডোয়া স্টেশন পার করার পরে জঙ্গল দেখাবো। কারণ ওই মান্ডোয়া স্টেশনটুকুটাই তোমরা এই রুটে গেলে জঙ্গল দেখতে পাবে। দেখো একটা দুর্দান্ত স্পিডের সাথে আমরা পার করে যাচ্ছি এখন মান্ডোয়া স্টেশন। এর ধারে দেখতেই পাচ্ছ এগুলো সব কিন্তু জঙ্গল, জঙ্গলের মধ্যে একটা নির্জন স্টেশন মান্ডোয়া। আর এখানে দেখো দাঁড়িয়ে আছে একটা পার্সেল ভ্যান। এই পার্সেল ভ্যানটা এদিকে দাঁড় করে রেখেছে আমাদেরকে রাস্তা দেওয়ার জন্য, কারণ আমরা যাব আগে। আর আমাদের গাড়ি কিন্তু মারাত্মক টানছে সেই ডোংরাগাঁও স্টেশন ছাড়ার পর। ডোংরাগাঁও থেকে ভুসাবলের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। এর মাঝখানে অনেকগুলো স্টেশন পড়ে, কিন্তু গাড়ি আমাদের কোথাও দাঁড়াবে না, মারাত্মক স্পিডে আসছে। বলা যেতে পারে না আগে গিয়ে আবার কোথাও দাঁড় করে দিতে পারে। আর এদিকের প্রকৃতি দেখছো, মারাত্মক লাগছে দেখতে। আর একটা কথা বলে রাখি, তোমরা যে মহারাষ্ট্র যাওয়ার জন্য ট্রেন খুঁজছো বা মুম্বাই থেকে আসার জন্য ট্রেন খুঁজছো, আমি বলতে পারি এই ট্রেনটা তোমাদের জন্য বেস্ট হবে। মহারাষ্ট্র থেকে তোমরা 200 কিলোমিটার ইজিলি সুরাট যেতে পারো, ওখান থেকে এই ট্রেনটা ধরে আসতে পারো। আর না হলে 300 কিলোমিটার চলে আসতে পারো ভুসাবল, ওখান থেকে এই ট্রেনটা ধরে যেতে পারো। ইজি হবে তোমাদের জন্য যারা মহারাষ্ট্র যাতায়াত করতে যেতে চাও। দেখো তাপ্তি নদী পার করছি আমরা, আর এই নদীটা পার করার সময় একটা দুর্দান্ত ভিউজ দেখতে পাবে, সেটা হচ্ছে এই থার্মাল পাওয়ার প্ল্যান্টটা। মারাত্মক লাগে এই ভিউজটা। নদীটা পার করে গেলাম আর দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম ভুসাবল জংশন। চলো এখানে আমি ডিভোট করব। পুরো 1:15 এসে পৌঁছে গেলাম আমরা ভুসাবল স্টেশন। ভুসাবল স্টেশন পরে সেন্ট্রাল রেলওয়ের ভুসাবল ডিভিশনে। এখানে আমি ডিভোট করলাম, কেননা পিছনেই পুষ্পক এক্সপ্রেস ঢুকছে, ওটা কার্সেলে ওখানে আছে। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। 1668 কিলোমিটারের জার্নি দেখলাম, 2000 দেখালাম না। ওরা এখন বাইরে যাব, হাতে মাত্র 15টা মিনিট সময় আছে। 15 মিনিট না, এখনও 30 মিনিটের কাছাকাছি সময় আছে, কারণ পুষ্পক এক্সপ্রেসের টাইম হচ্ছে 1:45। সেটা হচ্ছে লখনৌ থেকে সিএসটি যাবে, ওই ট্রেনটা ধরবো। চলো ওই জার্নিটা দেখাতে হবে। কথা বললাম না, যে তোমরা যদি মুম্বাই যেতে চাও তাহলে কিন্তু এই ভুসাবল স্টেশনে এসেও নামতে পারো। এই ভুসাবল থেকে 300 কিলোমিটার সিএসটি আমি যাব। চলো দেখাবো এই জার্নি। টিকিট কেটে ঢুকলাম, আর এখানে কিন্তু ওপিটি আছে। চলো লিফটে করে গেলাম, তারপরে গিয়ে টিকিট কেটে আসলাম। চলো, আর আমাদের ট্রেনটাও কিন্তু এখনও দাঁড়িয়ে আছে, দেখাচ্ছে পুরী উদনা বেরিয়ে গেল। আর আমাদের ট্রেনটা দেখো এখনও দাঁড়িয়ে আছে, ওই যে ওটাই। পুষ্পক এক্সপ্রেসকে ঢুকিয়ে দিল দেখো 1 নম্বরে, কি অবস্থা। এই যে পুষ্পক এক্সপ্রেস, আর এদিক থেকে এখন উদনাটা বেরো। স্টেশনে রেল নিরগুলো 20 টাকা করে নিচ্ছে, বলছে এখানে 20 টাকা করে নেওয়া বেরিয়ে গেল। এই দেখো এটাতে করে আসলাম, বাই বাই।
और हमारे घर के डेकोरेशन का सारा सामान आएगा आपका। এদিকে দাঁড়িয়ে আছে পুষ্পক এক্সপ্রেস। চলো, ভিড় কি বাপরে! পুষ্পকে উঠা যাবে? এটাতেই উঠতে হবে আমাকে।